কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে থেকে ভোট তো করিয়েছিল, তাতে বুথের বাইরে থেকে বুথের ভেতরে থেকে বুথ দখল কি ঠেকানো গেছিল? যদি দৃষ্টিভঙ্গি হয় স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী কেন, রাজ্যের পুলিশ দিয়েও করানো যায়। কেন্দ্রীয় বাহিনীকেও যদি স্কুল বিল্ডিংয়ের বাইরে গাছের তলায় বসে বাদাম খাওয়ার সুযোগ না দিয়ে সত্যিকারের ভোট পরিচালনার সুযোগ দেওয়া হয়, তাহলে ভোট হবে। ইডি এবং সিবিআই কতটা যাবে এবং কোথায় গিয়ে থামবে সেটা তো অমিত শাহই ঠিক করেন। এখন সেটাকে যদি আপনি সেটিং বলেন তাহলে সেটিং, আর সেটাকে যদি আপনি সিটিং বলেন তাহলে সেটা সিটিং। এখন কেউ কেউ আগ বাড়িয়ে ইটিং বলছে, মানে একসঙ্গে খাও, তুমিও খাও আমিও খাই, না খাউঙ্গা না খানে দুঙ্গা। যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে উন্নয়নের জোয়ারে গোটা পশ্চিমবাংলাকে তারা সত্যিই ভাসিয়ে ছেড়েছেন, আরেকটু উন্নয়ন হলে গোটা পশ্চিমবাংলাটা একসাথে ডুবেও যেতে পারে, তাহলে পরে সেই ডুবতে থাকা মানুষ খড়কুটো ধরে বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসকে ধরেই বাঁচবে। সুতরাং এই উন্নয়নের জোয়ার অথবা উন্নয়নের ভাটা কিংবা উন্নয়নের সুনামি যাতে ডুবে যাবে মানুষ, জানি এত প্রচার চলছে, হ্যাঁ, সেইটা তৃণমূল কংগ্রেস নিজেরা কতটা বিশ্বাস করে আসলে তৃণমূলও জানে, ওরা মিথ্যে ছাড়া কথা বলে না, আর মানুষও জানে ওদের মিথ্যেকে বাঁচিয়ে রাখবার জন্য ওদের গায়ের জোর ফলাতে হবে। দিলীপ ঘোষ তিনি একটি মন্তব্য করেছেন কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে নিয়োগ করে ভোট করাতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ? কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে থেকে ভোট তো করিয়েছিল, তাতে বুথের বাইরে থেকে বুথের ভেতরে থেকে বুথ দখল কি ঠেকানো গেছিল? যায়নি। আসলে দৃষ্টিভঙ্গি, যদি দৃষ্টিভঙ্গি হয় স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী কেন, রাজ্যের পুলিশ দিয়েও করানো যায়। আর যদি দৃষ্টিভঙ্গি হয় যে মানুষের ভোটাধিকারকে লুট করবার অবাধ সুযোগ দেওয়া হবে, তাহলে কোনো বাহিনী দিয়ে কিছু করা যাবে না। সুতরাং দিলীপ ঘোষের মতো বলুন, কিন্তু বাস্তব হচ্ছে এইটা যে এই রাজ্যে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এই বাস্তবতাটা এখন পর্যন্ত তৈরি হয়নি, এবং নির্বাচন কমিশনও এই রাজ্যের সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগের বাস্তবতা তৈরি করে দেবে এমন স্বাভাবিকতাও এখন পর্যন্ত আসেনি। সুতরাং সেটা এলে তখন ভাবা যাবে বুথের ভেতরে থাকবে না বাইরে থাকবে না পাঁচিলের বাইরে থাকবে। এই পরিস্থিতিতে বামেদের দৃষ্টিকোণ কি? আমাদের কথা তো খুব পরিষ্কার, কিন্তু একটু আগেই বললাম, যদি নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করব মনে করি, তাহলে পরে কেন্দ্রীয় বাহিনী দূরের কথা, রাজ্য বাহিনী দিয়েই করা সম্ভব। কিন্তু নির্বাচন কমিশনকে তো মনে করতে হবে সে অবাধ এবং শান্তিপূর্ণ করবে। মীরা পাণ্ডে তো অনেকটা মনে করেছিলেন এবং অনেকটা সফলও তো হয়েছিলেন, সবটা হতে পারেননি ঠিক, কিন্তু অনেকটা তো হতে পেরেছিলেন। তাহলে অনেকটা যদি হওয়া যায়, সবটাই বা হওয়া যাবে না কেন? সেই সবটা হওয়ার মতো মনোভাবটা তৈরি করতে হয়, মাইন্ডসেটটা কি। যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে উন্নয়নের জোয়ারে গোটা পশ্চিমবাংলাকে তারা সত্যিই ভাসিয়ে ছেড়েছেন, আরেকটু উন্নয়ন হলে গোটা পশ্চিমবাংলাটা একসাথে ডুবেও যেতে পারে, তাহলে পরে সেই ডুবতে থাকা মানুষ খড়কুটো ধরে বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসকে ধরেই বাঁচবে। সুতরাং এই উন্নয়নের জোয়ার অথবা উন্নয়নের ভাটা কিংবা উন্নয়নের সুনামি যাতে ডুবে যাবে মানুষ, জানি এত প্রচার চলছে, হ্যাঁ, সেইটা তৃণমূল কংগ্রেস নিজেরা কতটা বিশ্বাস করে। যদি তারা সত্যিই বিশ্বাস করে যে তারা পশ্চিমবাংলার ওই প্রতি বুথে 248টা চাকরি দিয়েছেন মমতা ব্যানার্জির সরকার, আচ্ছা তাহলে তাকে ভোট লুট করতে হবে কেন? বুথে 248টা চাকরি দিয়েছে মানে কি 248 জন চাকরি পেয়েছে? 248 জনের পরিবারে পরে 4 জন করে লোক থাকলে পরে 4 দুগুণে 800 আর 4 48 মানে 4 50 200 1000, 1200 ভোটারের ভিতর 1000 ভোট তো হয়েই গেল। তাহলে ওর ভোট লুট করতে হবে কেন? আসলে তৃণমূলও জানে ওরা মিথ্যে ছাড়া কথা বলে না, আর মানুষও জানে ওদের মিথ্যেকে বাঁচিয়ে রাখবার জন্য ওদের গায়ের জোর ফলাতে হবে। গায়ের জোর আটকানোর ক্ষেত্রে
পুলিশকে যদি অবাধ স্বাধীনতা দেওয়া হয়, কেন্দ্রীয় বাহিনীকেও যদি স্কুল বিল্ডিংয়ের বাইরে গাছের তলায় বসে বাদাম খাওয়ার সুযোগ না দিয়ে সত্যিকারের ভোট পরিচালনার সুযোগ দেওয়া হয়, তাহলে ভোট হবে। এই বঙ্গোপসাগরে অমিত শাহ এলেন, তার কাছে একজন সাংবাদিক প্রশ্ন করলেন সেটিং তত্ত্ব নিয়ে। তিনি কোথাও গিয়ে সেই সেটিং তত্ত্বের সঠিক উত্তর দেওয়ার বদলে প্রশ্নটা এড়িয়ে গেলেন কোনোভাবে। না, অমিত শাহ কি করবেন বলুন তো? এই যে ধরুন কি বলে, ওই কয়লা পাচার নিয়ে ইডি চার্জশিট জমা দিয়ে দিয়েছে। সেই চার্জশিটে এই যাদের নাম আমরা শুনছিলাম কয়লার সঙ্গে, খোদ শান্তিনিকেতন বাড়ির মালিক থেকে শুরু করে বিনয় মিশ্র, যিনি অন্য দেশে চলে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়ে নিলেন, ইডির চার্জশিটে এরা কেউ নেই। এই যে গাড়িতে কয়লা পাচার হতো, সেই গাড়িতে কি বিশেষ স্ট্যাম্প মারা থাকতো, সেই স্ট্যাম্প দেখে ছাড়তে হবে। এই ছাড়ার দায়িত্বটাকে একদম গোটা পশ্চিমবাংলার সমস্ত রাজপথ জুড়ে যে পরিকল্পনায় বাস্তবায়িত করা হতো, তার সঙ্গে প্রশাসনের যে সবচাইতে উচ্চ পদস্থ পুলিশ প্রশাসনের কর্তারা জড়িয়ে থাকতেন, তাদের কারোর নাম নেই। 26,000 চাকরি চলে গেল। কারা টাকা নিলেন কাউকে খুঁজে পাওয়া গেল না। এত বড় মিউনিসিপ্যালিটির স্ক্যাম হলো, শেষ পর্যন্ত 8টা পৌরসভায় 600 চাকরি বেআইনি হয়েছে বলা হলো। তো খালি বরানগর পৌরসভায় 213টা বেআইনি চাকরি হয়েছে। আমি তার নামের লিস্ট দিয়ে দিতে পারি এক্ষুনি। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে ইডি এবং সিবিআই কতটা যাবে এবং কোথায় গিয়ে থামবে, এবং কোথায় গিয়ে সেই ছোটবেলায় প্যারেড করেছেন স্কুলে, লেফট রাইট ডাইনে মুভ বায়ে মুভ, সেই কোথায় গিয়ে ইডি এবং সিবিআই ডাইনে মুভ হবে, কোথায় গিয়ে বায়ে মুভ হবে, সেটা তো অমিত শাহই ঠিক করেন। এখন সেটাকে যদি আপনি সেটিং বলেন তাহলে সেটিং, আর সেটাকে যদি আপনি সিটিং বলেন তাহলে সেটা সিটিং। এখন কেউ কেউ আগ বাড়িয়ে ইটিং বলছে, মানে একসঙ্গে খাও, তুমিও খাও আমিও খাই, না খাऊंगा না খানে दूंगा, लेकिन खाएंगे तुम भी खाएंगे हम भी खाएंगे। এটা সেটিং হলে সেটিং, ইটিং হলে ইটিং। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি করছেন, বিভিন্ন জায়গায় তিনি সভা করছেন। এই বিষয়টা কতটা গুরুত্ব সহকারে দিচ্ছেন আপনি? গুরুত্বের কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলের নেতা, সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে সভা করা হচ্ছে, করছেন, বেশ করছেন। বিভিন্ন জায়গায় র্যাম্প ওয়াক করে তিনি ভুতুরে ভোটারদের সামনে সেসব শুনুন। আসলে মুশকিল কি জানেন? মুশকিল হচ্ছে রাজনীতি আসলে কি নিয়ে আলোচনা করবে। রাজনীতি আলোচনা করবে আপনার মতো একটা যুবক ছেলের কাজের সংস্থান নিয়ে। রাজনীতি আলোচনা করবে আপনার পরিবারে আপনার বৃদ্ধ পিতামাতার চিকিৎসার সমস্যা নিয়ে। রাজনীতি আলোচনা করবে অন্যের সমস্যা নিয়ে, বস্ত্রের সমস্যা নিয়ে, বাসস্থানের সমস্যা নিয়ে, কর্মসংস্থান নিয়ে, শিক্ষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, স্বাস্থ্য নিয়ে। এবার যখন এই আলোচনার কোনোটাই করা যাবে না, তখন কি করতে হবে? তখন আজকে র্যাম্পে হাঁটো, কালকে কি বলে বিউটিশিয়ান কোর্সের মতো ডিজাইন ড্রেস পরতে পরতে মিটিং করো। একটা ড্রেস পরে 10 মিনিট, আরেকটা ড্রেস পরে 12 মিনিট, আরেকটা ড্রেস পরে 13 মিনিট, যেমন আমাদের প্রধানমন্ত্রী করেন। সকালের প্রোগ্রামে একটা ড্রেস, মাঝ সকালের প্রোগ্রামে আর একটা ড্রেস, দুপুরের প্রোগ্রামে আর একটা ড্রেস। ফলে রাজনীতিকে এই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের সুনির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে তরলীকৃত করবার জন্য এই র্যাম্প ঠ্যাম্প অমুক তমুক এই সব চোখ ধাঁধানো বিষয়গুলোর অবতারণা করতে হয়। বক্তৃতা যদিও একটা মঞ্চে এক জায়গায় দাঁড়িয়ে করেন তাহলেও তো সবাই শুনতে পাবে। হঠাৎ এক্সট্রা করে একটা র্যাম্পের প্রয়োজন কি? সবাই শুনতে পাবে না, সবাই দেখতে পাবে না। তো চিরকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা ব্যানার্জিও তো মিটিং করে এসছেন একটা মঞ্চ থেকেই, সবাইকে দেখতে পাননি, পেয়েছেন তো। হঠাৎ অভিষেক ব্যানার্জিকে আজকে র্যাম্পের পাশ থেকে ওপাশ অব্দি হাঁটতে হচ্ছে কেন? হাঁটতে হচ্ছে তার কারণ হচ্ছে যে আসল রাজনীতির বিষয়গুলোকে গৌণ করে দাও, মুখ্য করে দাও র্যাম্পটাকে।
একদিকে যেখানে দিলীপ ঘোষ তিনিও বলছেন আমি পুরো মাঠ জুড়ে খেলবো, আমাকে খেলতে নামতে বলা হয়েছে, আমি পুরো মাঠ জুড়ে খেলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সম্পূর্ণ রাজ্যে কর্মসূচি করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে বামেরা কোথায়? এখানেই তো সমস্যা। রাজনীতি, আমি আগে যেটা বললাম, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান, এখান থেকে রাজনীতিকে নামিয়ে আনা হলো খেলা হবেতে। অর্থাৎ রাজনীতি অন্ন না, বস্ত্র না, বাসস্থান না, শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান না, রাজনীতি খেলা। এই যে খেলার মতো একটা অতি তরলীকৃত ধারণাকে রাজনীতির ক্ষেত্রে প্রতিস্থাপিত করো। রাজনীতি নীতির লড়াই না, রাজনীতি খেলা। নীতিগতভাবে আমি দেশের জন্য কি করব, তুমি দেশের জন্য কি করবে না, খেলার মতো কে কত হই হুল্লোড় করবে তা। এইটাকেই বলে আসলে রাজনীতিকে রাজনীতির আদর্শের বাইরে বের করে নিয়ে আসো। রাজনীতি এসেছিল কেন? এসেছিল তো কোন নীতিতে রাজ্য বা দেশ পরিচালনা করা হবে তা নির্ধারণের জন্য। সেই নীতিটার নাম হয়েছিল রাজনীতি। তুমি একটা নীতি বলবে এই নীতিতে দেশ পরিচালনা হবে, আমি একটা নীতি বলবো এই নীতিতে দেশ পরিচালনা হবে। জনগণের কাছে তুমি তোমার নীতি বলবে, আমি আমার নীতি বলবো, জনগণ যার নীতি গ্রহণ করবে সেই নীতিতে 5 বছরের জন্য কাজ হবে। এই তো। এইবার যদি আমি নীতির জায়গাটাকেই আর এজেন্ডা না রাখি, তুমিও কোনো নীতি বলবে না, আমিও কোনো নীতি বলবো না। অভিষেক ব্যানার্জি বলবে খেলা হবে, দিলীপ ঘোষ বলবে আমি মাঠ জুড়ে খেলবো। তাহলে কি দাঁড়ালো? অভিষেকেরও নীতি বলার দায় নেই, দিলীপ ঘোষেরও নীতি বলার দায় নেই। এটাই হয়ে গেল আলোচনার মূল কেন্দ্র, বা এটাকেই করবার চেষ্টা করা হলো আলোচনার মূল কেন্দ্র, দুতরফ থেকেই। আমার শেষ প্রশ্ন থাকবে, 26-এর ইলেকশনে বামেরা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে এই ইলেকশনের জন্য ঝাঁপিয়ে পড়ছে? একই কথা, আমাদের কথা বদলায় না। বাংলা বাঁচাও যাত্রার মতো না, আমরা তো বাংলা বাঁচাও যাত্রা মানে কি? মানে বাংলার কৃষকের ফসল বাঁচাও, যাতে সে সেই ফসল বিক্রি করে ন্যায্য দাম পায়। বাংলা বাঁচাও মানে কি? বাংলার শ্রমিকের মজুরি রক্ষা করো, যাতে সে ন্যূনতম মজুরিটা পায়, যাতে তাকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে যেতে না হয়, রাজ্যে যাতে সে কাজ পায়। বাংলার ছাত্রের শিক্ষা পাওয়ার অধিকারকে রক্ষা করো, যাতে 8,250টা স্কুল বন্ধ না হয়ে যায়, যাতে 674টা প্রাইমারি স্কুল সিঙ্গেল টিচারে না চলে, যাতে 700-র বেশি হাই স্কুল ডাবল টিচারে না চলে। বাংলা বাঁচাও মানে বাংলার মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সরকারি বিনিয়োগে তৈরি হওয়া হাসপাতালগুলোয় যাতে সুচিকিৎসা মেলে, সেখানে যাতে গজের অভাব, ইঞ্জেকশনের সূচের অভাব না হয়। বাংলা বাঁচাও যাত্রা মানে কি? বাংলার প্রত্যেকটা নারী সে যাতে মানুষের সম্মান নিয়ে বাঁচে, সেই মানুষের সম্মানের তাকে ফিরিয়ে দাও। বাংলা বাঁচাও যাত্রা মানে কি? শ্রীচৈতন্য যে মাটিতে জন্মেছেন সেই মাটিতে জাতপাতের বিভাজন বন্ধ করো। বাংলা বাঁচাও যাত্রা মানে কি? বিবেকানন্দ যে মাটিতে জন্মেছেন সেই মাটিতে ধর্মের নামে বিভেদ বন্ধ করো। বাংলা বাঁচাও যাত্রা মানে কি? বাংলা বাঁচাও যাত্রা মানে রবীন্দ্রনাথ যে বাংলার চেতনার সর্বোচ্চ মিনারে অবস্থান করেন, সেই বাংলার সংস্কৃতিকে কলুষিত হতে দিও না অরূপ বিশ্বাসকে মেসির দেখতে আসার মতো করে। এই তো বাংলা বাঁচাও যাত্রার মানে। সেই বাংলা বাঁচাও, সেটাই আমাদের নির্বাচনের ইস্যু।